আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের পরীক্ষা একেবারেই সন্নিকটে। যারা 2024-এ এইচএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, সুতরাং তোমাদের জন্য শুভকামনা। যেহেতু সময় একেবারেই কম, পরীক্ষা খুবই সন্নিকটে, আর মাত্র 1 মাস সময় বাকি আছে। সুতরাং আজকের আমরা লাইভ ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটা তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে টোটাল এই টপিকসে 10টা কোশ্চেন থাকবে, অর্থাৎ কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এটা তোমরা বুঝতে পেরেছো ইংলিশ সেকেন্ড পেপারে। এবং এই 10টা প্রশ্নর 10টাই যদি সঠিকভাবে উত্তর করতে পারো, তখন কিন্তু 10-এ 10 সিকিউর করার পসিবিলিটি অনেক বেশি। কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক ভীতি কাজ করে, অনেক ভীতি দেখা যায়। তারা নিজেদের থেকে সেন্টেন্স প্রডিউস করতে পারে না, সেন্টেন্স লিখতে পারে না, অথবা সেন্টেন্স লিখলেও দেখা যায় যে গ্রামাটিক্যালি অনেকগুলো মিস্টেক করে থাকে, অনেকগুলো ভুল হয়ে থাকে স্টুডেন্টদের। সুতরাং আশা করি আজকের ক্লাস করার পরে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করব, বেশ কয়েকটা নিয়ম নিয়ে আলোচনা করব, যেই টপিকসগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে। এবং আশা করা যায় আজকের ক্লাস করার পরে তুমি মিনিমাম 4 থেকে 5টা, ইভেন এর চেয়েও বেশি হতে পারে, 6 থেকে 7টা প্রশ্ন পেয়ে যাবে। সুতরাং তোমরা এখনো যারা জয়েন করোনি অথবা তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করো নাই, শেয়ার করো নাই, সুতরাং তাদেরকে খুব দ্রুত মেনশন করে দাও, শেয়ার করে দাও। প্লাস তোমরা কে কোন জায়গা থেকে জয়েন্ট হয়েছো আজকের এই পড়ালেখার আমাদের লাইভ ক্লাসে, এটা খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। আমাদের সাথে যুক্ত হয়েছে এনামুল হক জুনিয়র, আনোয়ার হোসেন স্যার যুক্ত হয়েছেন, তারপরে এনামুল হক জুনিয়র আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এরপরও তোমরা আরো যারা জয়েন্ট হয়েছো তোমাদের ফ্রেন্ডদেরকে খুব দ্রুত আমাদের এই ক্লাসটা শেয়ার করে দাও, প্লাস মেনশন করে দাও। তানজিম ওয়ালাইকুম আসসালাম, ব্রাহ্মণবাড়িয়া থেকে আছো। দেন হচ্ছে গিয়ে আরিফ হুসাইন ইবনে আরমানকে মেনশন করেছো, অসংখ্য ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে আসো তানজিম। এরপরে হুমায়রা ইসলাম ওয়ালাইকুম আসসালাম, দেন মেনশন করেছো, অসংখ্য ধন্যবাদ আরিফ হাসান। এখনো তোমরা যারা তোমাদের ফ্রেন্ডকে চিটাগং থেকে মোহাম্মদ তারেক, এরপরে তোমরা আর কে কোথা থেকে জয়েন হয়েছো খুব দ্রুত আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। এবং প্লাস তোমার যে ফ্রেন্ডরা আছে সেই ফ্রেন্ডদেরকেও ক্লাসটা মেনশন করে দাও, তোমাদের ফ্রেন্ডদের সাথেও ক্লাসটা মেনশন করে দাও। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। টাঙ্গাইল থেকে আছে এমডি ফারদিন হুসাইন, অসংখ্য ধন্যবাদ ফারদিন। দেন হচ্ছে গিয়ে আমাদের সাথে শাহরিয়া মিশকাত সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম, অসংখ্য ধন্যবাদ। সুতরাং আমরা আমাদের ক্লাসটা শুরু করি। দেখো, কমপ্লিটিং সেন্টেন্স আমরা যখন আলোচনা করব, কমপ্লিটিং সেন্টেন্স তুমি তোমার মনের মতো করে বা নিজের ইচ্ছা মতো করে কিছু সেন্টেন্স লিখে দিলেই যে একটা বাক্য পরিপূর্ণ বা পূর্ণাঙ্গ বাক্য হয়ে যাবে, বিষয়টা কিন্তু এমন নয়। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে অবশ্যই তোমাকে সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করতে হবে। তুমি যদি সেন্টেন্সের স্ট্রাকচার ফলো করতে ব্যর্থ হও, সঠিক স্ট্রাকচার ফলো না করো, তাহলে কিন্তু তুমি পরীক্ষায় সঠিক বা পূর্ণাঙ্গ নাম্বার পাবে না। সুতরাং তোমাকে অবশ্যই পূর্ণাঙ্গ স্ট্রাকচার ফলো করতে হবে। চট্টগ্রাম থেকে আছে আমাদের সাথে মিয়াস, অসংখ্য ধন্যবাদ। দেন হচ্ছে গিয়ে নিশা, ওয়ালাইকুম আসসালাম। তারপরে ইবনে রাফি আরিফ হাসান মেনশন করেছে, অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ওকে, তাহলে দেখো আমাদের এখানে কমপ্লিটিং সেন্টেন্সের একেবারে যে প্রথম যে নিয়মটা আছে বা প্রথম যে রুলসটা আছে, এটাই আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রতি বছর সবগুলো বোর্ডই একটা করে প্রশ্ন আসে, সেটা হচ্ছে টু. এখানে আমরা দেখতেছি টু. এই অংশটা প্রথমত হচ্ছে গিয়ে আমরা জানবো এটা কি করে। এটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করে। এটা কি করে? এটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করে। এখন এটা দিয়ে যদি আমরা একটা বাক্য বলি, যেমন আমরা বলতে পারি হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। হি ইজ টু উইক টু ওয়াক। এখানে দেখো
এই যে আমাদের প্রথম যে এক্সাম্পলটা দেয়া আছে, হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। এখন এই বাক্যের মধ্যে এই যে পারে না বললাম, এই নাটা কিন্তু এই বাক্যের মধ্যে নাই, অর্থাৎ না বোঝানোর জন্য এই বাক্যের মধ্যে কিন্তু নো অথবা নট নাই, কিন্তু এই ট্রু এবং টু এই দুটো মিলে কি অর্থ প্রদান করছে? নেগেটিভ অর্থ প্রদান করছে। এই বাক্যটার অর্থ হয়ে যাচ্ছে হি ইজ টু উইক টু ওয়াক, অর্থাৎ সে এতই দুর্বল যে সে কি করতে পারে না, হাঁটতে পারে না। ওকে, এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে এই যে হি ইজ টু উইক টু ওয়াক, এটা কোন ধরনের সেন্টেন্স? এই বাক্যটা কোন ধরনের সেন্টেন্স আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও তো। এই বাক্যটা কি সিম্পল না কমপ্লেক্স অর কম্পাউন্ড? সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? এই বাক্যটা সিম্পল, এই বাক্যটা সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? হি ইজ টু উইক টু ওয়াক, এই বাক্যটা সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? এই বাক্যটা সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? এই বাক্যটা সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? কোন ধরনের বাক্য? হি ইজ টু উইক টু ওয়াক। আশিকুর রহমান সালাম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। ঢাকা থেকে আছো দীপন দীপন বাউল, অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ জাইব আছো, হাবিব জাইব না, হাবিব আছো, আরবিতে লিখেছো, ইবনে রিয়াদকে মেনশন করেছো। দ্য গার্ল ইজ টু শর্ট টু টাচ দ্য রুফ, এলিন তানজিম, অসংখ্য ধন্যবাদ, অনেক সুন্দর একটা এক্সাম্পল দিয়েছো। এই বাক্যটা কোন ধরনের বাক্য এটা আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। আমি যে বাক্যটা লিখলাম হি ইজ টু উইক টু ওয়াক, এই বাক্যটা কোন ধরনের বাক্য? এই বাক্যটা সিম্পল বাক্য, কমপ্লেক্স বাক্য অর কম্পাউন্ড বাক্য? এই বাক্যটা সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? এই বাক্যটা কোন ধরনের বাক্য? সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? এই বাক্যটা সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? একটু খুব দ্রুত কমেন্ট করে জানিয়ে দাও। এই বাক্যটা কোন ধরনের বাক্য? খুব দ্রুত একটু কমেন্ট করে জানিয়ে দাও। সিম্পল, কমপ্লেক্স অর কম্পাউন্ড? কোন ধরনের সেন্টেন্স? কমপ্লেক্স মেবি বলেছো হুমায়রা ইসলাম, দুটা ক্লোজ বোঝাচ্ছে। দেন ফাইজা বলেছো সিম্পল সেন্টেন্স। এরপরে আরো দুই একজন, স্যার অনেক ভালো ক্লাস হচ্ছে, আচ্ছা। দেন অসংখ্য ধন্যবাদ হাবিব মেনশন করার জন্য। খুব দ্রুত চলে আসো যারা এখনো জয়েন করেনি। দেখো এই বাক্যটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, এখানে দুটো ক্লোজ বোঝাচ্ছে না। যারা বলেছো যে এটা হচ্ছে গিয়ে কমপ্লেক্স সেন্টেন্স, এখানে হি ইজ টু উইক টু ওয়াক। এখন সিম্পল সেন্টেন্সের মানে স্ট্রাকচারটা কি? সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এটার মধ্যে কি থাকবে? এটার মধ্যে একটা সাবজেক্ট থাকবে, প্লাস হচ্ছে কি একটা কি থাকবে? একটা ভার্ব থাকবে। তাহলে এই বাক্যের মধ্যে একটা সাবজেক্ট আছে, আর কি আছে? 2 নম্বর হচ্ছে একটা ভার্ব আছে। তাহলে এখানে আমাদের সাবজেক্ট হচ্ছে গিয়ে হি, আর ভার্ব হচ্ছে গিয়ে ইজ। তার মানে একটা সাবজেক্ট একটা ভার্ব, তার মানে যেহেতু এটার মধ্যে একটা সাবজেক্ট একটা ভার্ব আছে, সুতরাং এটা কোন ধরনের সেন্টেন্স? এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, নট কমপ্লেক্স, নট কম্পাউন্ড। এবং এই বাক্যটা কি অর্থ প্রদান করছে? এই বাক্যটা হচ্ছে নেগেটিভ অর্থ প্রদান করছে। এরপরে দেখো, দ্য বয় ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। বালকটা এতই ডিসঅনেস্ট যে সে কি করতে পারছে না, সে হচ্ছে সত্য কথা বলতে পারছে না। দ্য বয় ইজ টু ডিসঅনেস্ট টু স্পিক দ্য ট্রুথ। এখন তোমাদের পরীক্ষার সময় দুটো পার্ট থাকতে পারে, অর্থাৎ টু ডিসঅনেস্ট এই অংশটুকু দেয়া থাকবে, পরের অংশটুকু তোমাকে কি করতে হবে? টু ডিসঅনেস্ট এই পার্টটা দেয়া আছে, টু ডিসঅনেস্ট এই পার্টটা দেয়া থাকবে। টু ডিসঅনেস্ট টু ডিসঅনেস্ট এই পার্টটা দেয়া থাকবে, তোমাকে পরের যে পার্টটা টু স্পিক দ্য ট্রুথ এই অংশটা কমপ্লিট করতে হবে। তাহলে তোমাকে এই অংশটা জানতে হবে যে ট্রু ডট ডট এর পরে কি বসে?
টু বসে, তার মানে এই টু এর পরে এই টু দিয়ে তোমাকে কি করতে হবে, বাক্যটা কমপ্লিট করতে হবে। এরপরে সেকেন্ড যে নিয়মটা এখান থেকে থাকে, 2 নম্বরের যে নিয়মটা, এটা দিয়েও পরীক্ষায় প্রশ্ন আসে, টু ডট ডট ফর প্লাস অবজেক্ট, এরপরে টু প্লাস ভার্ব। এখন দেখো, দ্য বক্স ইজ টু হেভি, এরপরে দেয়া আছে ফর মি, আমার জন্য, নট টু ক্যারি, অথবা এখানে ভুল আছে, এটা হবে নট এর জায়গায় টু ক্যারি ইট। এখন এটার ক্ষেত্রে স্ট্রাকচারটা এরকম দেখো, এখানে প্রথমে এই টু এর পরে টু প্লাস কি আছে, একটা অ্যাডজেক্টিভ আছে টু হেভি, HEAVY, এরপরে আছে ফর অর্থাৎ প্রিপোজিশন, কি আছে, প্রিপোজিশন। এখন তোমাদের এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে যে প্রিপোজিশনের পরে সব সময় অবজেক্টিভ প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরে সব সময় কি বসে, প্রিপোজিশনের পরে সব সময় অবজেক্টিভ প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরে সব সময় কি বসে, অবজেক্টিভ প্রোনাউন বসে। প্রিপোজিশনের পরে সবসময় কি বসবে, অবজেক্টিভ প্রোনাউন বসবে। তাহলে আবার তুমি বলতে পারো দ্য ব্যাগ ইজ টু হেভি ফর মি, আমার জন্য, টু ক্যারি, অথবা দ্য ম্যাথ ইজ টু ডিফিকাল্ট ফর মি টু সলভ, ম্যাথটা এতই আমার জন্য কঠিন যে আমি এটা কি করতে পারছি না, সলভ করতে পারছি না। এক্ষেত্রে তোমাকে মাথায় রাখতে হবে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব তুমি যেটাই বসাও, এরপরে যদি প্রিপোজিশন থাকে, সেই প্রিপোজিশনের পরে সবসময় কি বসবে, একটা অবজেক্টিভ প্রোনাউন বসবে। এখন যখন তোমার কাছে আমি বলছি যে অবজেক্টিভ প্রোনাউন, তোমার মাথায় চলে আসছে যে অবজেক্টিভ প্রোনাউনটা কি। এক্ষেত্রে আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে পারি, সেটা হচ্ছে যে প্রোনাউন কত প্রকার। তোমরা কি জানো যে প্রোনাউন কত প্রকার? প্রোনাউন কত প্রকার এটা কি তোমরা জানো? প্রোনাউন কত প্রকার? প্রোনাউন কত প্রকার এটা কি তোমাদের জানা আছে যে প্রোনাউন কত প্রকার? অথবা এটাও যদি তোমাদের জানা থাকে তাহলে আমাকে বলো যে পার্সোনাল প্রোনাউন কত প্রকার? পার্সোনাল প্রোনাউন কত প্রকার? পার্সোনাল প্রোনাউন কত প্রকার? এটা তো যদি তোমাদের জানা থাকে দেন পার্সোনাল প্রোনাউন কত প্রকার? পার্সোনাল প্রোনাউন কত প্রকার? এক্ষেত্রে পার্সোনাল প্রোনাউন যখন আমরা পড়তে যাব তখন যে বিষয়টা আমাদের মাথায় চলে আসবে যে পার্সোনাল প্রোনাউনকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি: সাবজেক্টিভ প্রোনাউন, অবজেক্টিভ প্রোনাউন, পসেসিভ, অ্যাডজেক্টিভ, পসেসিভ প্রোনাউন। এক্ষেত্রে সাবজেক্টিভ প্রোনাউন আমরা জানি কোনো বাক্যের সাবজেক্ট হিসেবে যে প্রোনাউনগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ আমরা জানি নাউনের পরিবর্তে বসে প্রোনাউন। এখন যেই প্রোনাউনগুলো বাক্যের মধ্যে সাবজেক্টের অবস্থানে বসবে তাকে আমরা বলি সাবজেক্টিভ প্রোনাউন। যেমন আমরা বলি আই মানে আমি, আমি বললাম ইউ তার মানে তুমি, এরপরে বললাম হি, শি, দে, এগুলো কি সাবজেক্টিভ প্রোনাউন। এই সাবজেক্টের পরিবর্তে আবার অবজেক্টের স্থানে যখন যে প্রোনাউনগুলো ব্যবহৃত হবে তখন তাকে আমরা কি বলি? অবজেক্টিভ প্রোনাউন বলি। আর এই অবজেক্টিভ প্রোনাউন কোথায় বসে? প্রিপোজিশনের পরে বসে। এক্ষেত্রে আমরা কি বলি যে আই এর অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি, ইউ এর ক্ষেত্রে ইউই থাকতেছে, আবার হি এর ক্ষেত্রে আমরা বলতেছি হিম, আবার শির ক্ষেত্রে আমরা বলতেছি হার, দের ক্ষেত্রে বলছি দেন। তার মানে এখানে যে অংশটা ট্রু ডট ডট ট্রু এর ক্ষেত্রে যে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে আমরা সবসময় কি বসাবো? অবজেক্টিভ প্রোনাউন বসাবো। এরপরে আমরা কি বসাবো? ট্রু বসাবো, ট্রু ডট ডট ট্রু। এরপরে যদি ভার্ব আসে তখন সেই ভার্বের কি কোন ফর্ম বসবে? B1 ফর্ম বসবে। তাহলে এখানে ট্রু ডট ডট ট্রু দিয়ে আমরা দুটো নিয়ম দেখলাম। এই দুটো নিয়ম দিয়েই পরীক্ষার সময় প্রশ্ন এসে থাকে, হয়তো প্রথম নিয়মটা দিয়ে আসবে নতুবা দ্বিতীয় নিয়মটা দিয়ে আসবে। আশা করা যায় এখান থেকে তোমরা একটা প্রশ্ন পরীক্ষার হলে অবশ্যই পাবে। দেন আমাদের যে 3 নম্বরের যে নিয়মটা সেটা হচ্ছে সো ডট ডট দ্যাট। সো ডট 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 শব্দের অর্থ কি? সো ডট ডট দ্যাট শব্দের অর্থ হচ্ছে এতই যে, এতই যে। এখন দেখো, হি ইজ সো অনেস্ট দ্যাট, সে এতই সৎ যে হি ক্যান নট টেল আ লাই, সে মিথ্যা বলতে পারে না। এখন স্ট্রাকচারটা হচ্ছে সো ডট ডট দ্যাট, এরপরে কি বসবে? সাবজেক্ট বসবে, এরপরে বসবে ক্যান নট অথবা কুড নট, এরপরে ভার্বের কোন ফর্ম বসবে? বেস ফর্ম বসবে। এক্ষেত্রে তোমরা জানো এখানে এই যে ক্যান নট অথবা কুড নট, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মডাল অক্সিলারি। কি বলা হয়? মডাল অক্সিলারি। এবং এই মডাল অক্সিলারির পরে ভার্বের কোন ফর্ম বসে? ভার্বের সবসময় B1 ফর্ম বসে বা বেস ফর্ম বসে। এখন
এক্ষেত্রে আমরা তো বেস ফর্ম বসাবো, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু সমস্যা হচ্ছে আমরা কোথায় ক্যান নট বসাবো, কোথায় কুড নট বসাবো, অর্থাৎ আমরা কখন ক্যান নট ব্যবহার করব, কখন কুড নট ব্যবহার করব। এক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য করতে হবে আমাদের এই সেন্টেন্সের যে ফার্স্ট যে পার্টটা আছে, ফার্স্ট পার্টটা কোন টেন্সে আছে। দেখো, হি ইজ সো অনেস্ট, এখন এই যে ইজটা কোন টেন্সে আছে, ইজটা আছে প্রেজেন্ট টেন্সে, PRESENT, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে সুতরাং আমরা কি বসাবো, ক্যান নট। তাহলে হি ইজ সো অনেস্ট দ্যাট, সে এতই সৎ যে হি ক্যান নট টেল আ লাই, সে মিথ্যা বলতে পারে না। তার মানে এখানে আমরা ক্যান নট ব্যবহার করছি। আবার এখানে যদি ইজ না থেকে কি থাকতো, এখানে যদি ইজ না থাকতে থাকতো ওয়াজ, হি ওয়াজ সো অনেস্ট দ্যাট, তাহলে এখানে কি বলতাম আমরা, হি কুড নট টেল আ লাই। তার মানে আমরা যদি এখানে আরেকটু বিষয় খেয়াল করি, সেটা হচ্ছে এখানে কিন্তু অর্থের উপরে খেয়াল করলে বা অর্থের দিকে খেয়াল করলেও আমরা সহজে বুঝতে পারি। হি ইজ সো অনেস্ট দ্যাট, তার মানে তার বর্তমান সময়টা বোঝাচ্ছে, সে বর্তমান সময় এত সহজ যে সে কখনো মিথ্যা বলতে পারে না। অথবা কোনো একজন ব্যক্তি যিনি মারা গেছেন, অথবা এখানে আমাদের সামনে নেই, অথবা আমরা বিগত কয়েক সালের আগের কথা বলতেছি, তখন আমরা কি বলতে পারি, হি ওয়াজ সো অনেস্ট দ্যাট, সে এতই সৎ ছিলেন যে হি কুড নট টেল আ লাই, সে কি করতে পারতেন না, মিথ্যা বলতে পারতেন না। একটা হচ্ছে মিথ্যা বলতে পারতেন না, আর একটা হচ্ছে মিথ্যা বলতে পারেন না। তার মানে প্রথম অংশটা যদি প্রেজেন্ট টেন্স থাকে তখন আমরা